হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট টাচেস কবিতাটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর নিউ সিলেবাসে অন্তর্ভুক্ত এবং সেকেন্ড সেমিস্টারের জন্য এটা ইম্পর্ট্যান্ট। তো চলো পড়ে নেওয়া যাক। তার আগে আমি তোমাদেরকে এখানে মেন জিনিস বলে দিই। তার আগে আমি তো কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করব এবং এই কবিতার যে বৈশিষ্ট্য, যেটা ড্রামাটিক মনোলগ, সেটা সম্বন্ধে আলোচনা করব এবং তারপরে আমি লাইন বাই লাইন কবিতার টেক্সটের এক্সপ্লেনেশানে যাব, লাইন বাই লাইন কবিতার এক্সপ্লেনেশান করব। আর তার আগে বলে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পাশের বেল আইকন প্রেস করো আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য। চলো আমরা রবার্ট ব্রাউনিং সম্বন্ধে জেনে নিই। রবার্ট ব্রাউনিং 1812 সালের অর্থাৎ 1812 সালের 7ই মে ক্যাম্বারওয়েল বলে একটি জায়গাতে জন্মগ্রহণ করেন। এটি হল লন্ডনের কাছে ইউনাইটেড কিংডমে। ব্রাউনিংয়ের প্রচলিত প্রথা অনুযায়ী যে শিক্ষা অর্থাৎ ফর্মাল এডুকেশন খুব বেশি ছিল না, কিন্তু তিনি তার বাবার লাইব্রেরিতে বসে বসে হিস্ট্রি, বায়োগ্রাফি বা বিভিন্ন বিখ্যাত মানুষের জীবনী, অ্যানেকডোট বা গল্প বা উপাখ্যান প্রচুর পড়াশোনা করতেন। তার বয়স যখন 17 বা 18 বছর, তখন থেকেই তিনি পোয়েট্রিকে তার ক্যারিয়ার হিসেবে নিতে চেয়েছিলেন। তার মনের আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে তিনি মিউজিক এবং পেন্টিং নিয়ে স্টাডি করতে খুব ভালোবাসতেন। 1838 সালে ইটালির ভেনিস শহরে ট্রাইএস্টি বলে একটি জায়গার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। 1844 সালে সেখানে এলিজাবেথ ব্যারেট বলে একজন বিখ্যাত মহিলা কবির লেখার প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হন। পরে সেই কবির প্রেমে পড়েন এবং 1846 সালে 1846-এ তার বাবার অমতে গোপনে তাকে বিবাহ করেন। তিনি প্রায় 77 বছর বেঁচে ছিলেন। তিনি তার লিটারেরি ক্যারিয়ারকে 6টি পিরিয়ডে ভাগ করেছেন বা 6টি পিরিয়ডে ভাগ করা হয় তার লিটারেরি ক্যারিয়ারকে। দেখো, ফেজ 1 প্রথমে কি না, ফেজ 1টা কিনা 1833 থেকে 1840। এই পর্বে তিনি 3টে দীর্ঘ কবিতা লেখেন, যার মধ্যে হলো পলিন 1833, তারপর হচ্ছে প্যারাসেলসাস 1835, সরডেলো 1840। তার কেরিয়ারের ফেজ 2টা 1840 থেকে 1849 সাল অবধি বিস্তৃত। এই ফেজ 2তে তিনি 3টে ভলিউমস অফ পোয়েট্রি লেখেন, যেগুলো হচ্ছে ফার্স্ট ভলিউম হচ্ছে বেলস অ্যান্ড পমগ্রানেটস, যেটা তিনি লিখেছেন 1841 থেকে 46 সময়কালে। তারপরে তার এই যে বেলস অ্যান্ড পমগ্রানেটস, এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে পিপ্পা পাসেস। পরেরটি লিখেছেন ড্রামাটিক লিরিক্স 1842 সালে। এর মধ্যে উল্লেখযোগ্য কবিতাগুলো কি না, মাই লাস্ট টাচেস, দ্য পাইট পেপার্স অফ হ্যামেলিন, ক্যাভেলিয়ার টিউনস, পরফিরিয়াস লাভার, সলিলকি অফ দ্য স্প্যানিশ ক্লয়েস্টার। তারপরের যে ভলিউমটা সেটা হচ্ছে ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স 1845। এখানে তিনি লিখেছেন দ্য ইটালিয়ান ইন ইংল্যান্ড, দ্য ইংলিশম্যান ইন ইটালি, দ্য বিশপ অর্ডার্স হিজ টম্ব, আর দ্য লস্ট লিডার। This phase of his life is very important because here he had discovered the most famous poetic form, which is known as dramatic monologue. In the other phases, the poet has shown his highest point of poetic power and maturity, and towards the end, his intellectual elements came to dominate over his poetic power, and he comes out to be more thinker and philosopher. এখন আমি আবার ফিরে আসছি কবির লিটারারি ক্যারিয়ারের দ্বিতীয় পর্বে। এই যে মাই লাস্ট টাচেস কবিতাটা 1942 সালে পাবলিশ করা হয়েছে, এখানে মনে রাখবে এই ড্রামাটিক লিরিক্স ভলিউমটি আবার অন্তর্ভুক্ত ছিল বেলস অ্যান্ড পমগ্রানেটস নামক সিরিজের ভলিউম 3-তে। So in a sentence we can say that My Last Duchess was published in 1942 in dramatic lyrics under Bells and Pomegranates, which is a series of volumes of poetry.
এবার বলি, আগেই বলেছি কবির লিটারেরি ক্যারিয়ারের এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, তোমাদের মনে যখন প্রশ্ন জাগতেই পারে, লাস্ট কবিতার নাম তো মাই লাস্ট টাচেস, তবে উনি কেন ড্রামাটিক মনোলগ নিয়ে আলোচনা করছেন? এই রকম যদি প্রশ্ন জেগে থাকে, তার উত্তরে আমি বলি, এই মাই লাস্ট টাচেস কবিতাটা এই ড্রামাটিক মনোলগ নামক পোয়েটিক ফর্মে লেখা হয়েছে। তাই ড্রামাটিক মনোলগ কী বা কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এসব যদি না জানি তবে এই কবিতার বিষয়বস্তু ভালো করে বোঝা যাবে না, কিংবা যদি কবিতাটির বাংলা মানেও তোমরা যদি করেও নাও, তবে সেটা মিনিংলেস বা অর্থহীন হয়ে যাবে। তাই আমরা অবশ্যই আগে জানবো ড্রামাটিক মনোলগ কী বা কাকে বলে, এর ফিচার বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কী। খুব সহজেই যদি ড্রামাটিক মনোলগ ব্যাপারটাকে বোঝাতে চাই, তবে বলতে হবে মনোলগ কাকে বলে। আবার মনোলগকে বোঝাতে গেলে যদি তোমাদের বলি ডায়ালগ বলতে কি বোঝো, তোমরা বলবে দুজন বক্তা বা স্পিকারের মধ্যে কথা বলা বলি, তাই তো? ঠিকই ভেবেছ। ডায়া মানে হলো দুই, আবার মনো মানে হলো এক। অর্থাৎ মনোলগ হলো একজনের কথাবার্তা, অর্থাৎ মনোলগে একজন স্পিকার থাকে, অর্থাৎ একজন বক্তা থাকে, তিনিই শুধু বলতে থাকেন। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এখানে বক্তার ওই কথাগুলি শোনার জন্য একজন বা একাধিক শ্রোতাও থাকবে। তাকে বলে প্যাসিভ ইন্টারলকিউটর। এই প্যাসিভ বা নিষ্ক্রিয় শ্রোতার উপস্থিতি আমরা সহজেই বুঝতে পারবো বক্তার কথাবার্তা বা বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু বক্তার কথা বলার সময় ওই শ্রোতা কখনোই ইন্টারাপ্ট করবে না বা ব্যাঘাতও ঘটাবে না। এবার আসি, একে ড্রামাটিক কেন বলা হয়? এখানেই আমি বলি, একে ড্রামাটিক বলা হয়েছে কিন্তু ড্রামা বলা হয়নি কেন? কারণ একটা ড্রামা বা নাটকে আউটওয়ার অ্যাকশন অ্যান্ড আউটওয়ার কনফ্লিক্ট থাকে, এবং এই আউটওয়ার অ্যাকশন ও কনফ্লিক্ট একাধিক ক্যারেক্টারকে বা চরিত্রকে ঘিরে আবর্তিত হয়। এখানে প্লট থাকে, কিন্তু ড্রামাটিক মনোলগে এরকম কোনো সুযোগ নেই। সেজন্য এখানে আমরা বলতেই পারি, দেয়ার ইজ নো প্লট, নো অ্যাকশন অ্যান্ড নো ক্রনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস, অ্যান্ড দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট দ্য ডাইসেকশন অফ দ্য সোল অফ দ্য স্পিকার। অর্থাৎ পুরো কবিতাটাই হলো ওই স্পিকারের সোল বা মনের গভীরে লুক্কায়িত থাকা চিন্তাভাবনার বিশ্লেষণ বা ডাইসেকশন। হিয়ার দ্য স্পিকারস মাইন্ড মুভস ওভার দ্য পাস্ট অ্যান্ড ফিউচার হোয়াইল স্পিকিং ইন দ্য প্রেজেন্ট। অর্থাৎ এখানে বক্তা যখন তার বর্তমান সিচুয়েশন বর্ণনা করছেন, সেই বর্তমানের মধ্যেই তার অতীত ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে ফেলছেন। So here the mode is dramatic in so far as it is objective, অর্থাৎ এটি কিনা এটি উদ্দেশ্যমুখী। আবার কিনা দেখো ড্রামাটিক মনোলগ হ্যাজ অ্যান abrupt and arrestic beginning, suggesting that the present situation of the speaker is a continuation of something that has gone before. অর্থাৎ কিনা এ ধরনের কবিতাগুলি হঠাৎ করে শুরু হয় এবং এর বিগিনিংটা খুব আকর্ষণীয় হয় পাঠকদের কাছে। এই বিগিনিংটা ইঙ্গিত দেয় যে বক্তার বর্তমান সিচুয়েশনটা এখনকার নয়, এই সিচুয়েশন আগে থেকেই চলছে। বুঝতে পারলে? ড্রামাটিক মনোলগের অন্য একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই যে এখানে কবি বক্তার হিডেন মোটিভ বা থিঙ্কিংকে তুলে ধরেন। সেই কারণে কবি এখানে বক্তার জীবনের ক্রাইসিস মোমেন্টটিকে বেছে নিয়েছেন। দেখো, ড্রামাটিক মনোলগের আর একটা প্রধান বৈশিষ্ট্য হলো এই যে এখানে কবি বক্তার হিডেন মোটিভ বা থিঙ্কিংকে তুলে ধরে। সেই কারণে কবি এখানে বক্তার জীবনের ক্রাইসিস মোমেন্টটাকে বেছে নেন। অর্থাৎ এখানে দেখো, দ্য পোয়েট হিয়ার চুজেস এ মোমেন্ট অফ ক্রাইসিস ইন দ্য লাইফ অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য রিডার ইজ হিয়ার টেকেন ইনটু দ্য মিডস্ট অফ এ ক্রিটিক্যাল সিচুয়েশন ইন দ্য লাইফ অফ দ্য স্পিকার। সেই কারণে ইংলিশ লিটারেরি ক্রিটিক ওয়াল্টার প্যাটার ব্রাউনিংয়ের কবিতাকে দ্য পোয়েট্রি অফ সিচুয়েশনস বলে অভিহিত করেছেন। এই হলো ড্রামাটিক, এটাই হলো ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য। এতক্ষণ আমি যা বললাম সবগুলোই হলো তাহলে ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য। এবার চলো আমরা মাই লাস্ট টাচেস কবিতার বিষয়বস্তু কী আছে সেটা একটু জেনে নিই। বিষয়বস্তুটা ঠিক এই রকম যে
নর্দার্ন ইটালির এমিলিয়া রোমাগনা এলাকার একটি শহরের নাম হলো ফেরারা। এই ফেরারা শহরের ডিউক তার শেষ স্ত্রীকে হারিয়েছেন, অর্থাৎ তিনি মারা গেছেন। জীবনের এই রকম যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বা ক্রাইসিস মুমেন্টে কোনো কাউন্ট বা জমিদারের দূত বা এনভয় এসেছেন তার কাছে, যে কাউন্টের মেয়েকে ডিউক বিবাহ করার ইচ্ছা প্রকাশও করেছেন। সেই এনভয়কে ডিউক তার পিকচার গ্যালারি দেখাচ্ছেন। সেই ছবি গ্যালারির মধ্যেই ছিল তার লাস্ট ডাচেসের একটা ছবি, যেটাকে পেন্টিং করেছেন বিখ্যাত আর্টিস্ট ফ্রা প্যান্ডালফ। সেই ছবির দিকে ওই এনভয়ের দৃষ্টি আকর্ষণ করে ডিউক বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস। এই লাইন দিয়েই আমাদের কবিতাটা শুরু। এরপরে বক্তা অর্থাৎ ডিউক তার মৃত স্ত্রীর অনেক গুণাগুণের কথা বলে যাচ্ছেন এবং ওই এনভয় নীরব শ্রোতার মতো সব শুনছেন। এত কিছু বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, তিনি তার উডবি ওয়াইফ বা যে মেয়েটি তার স্ত্রী হতে চলেছে তার কী কী গুণ থাকা দরকার এবং কোন কোন গুণ তার অপছন্দ, সেটা সম্পর্কে ওই দূতকে তিনি ইনডাইরেক্টলি ইঙ্গিত দিচ্ছেন। তো চলো এবার টেক্সটটা পড়া যাক। আচ্ছা শোনো, কবিতায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু ফেরারা সম্বন্ধে জানিয়ে দিই। ফেরারা কি, হোয়াট ইজ ফেরারা অ্যান্ড হোয়ার ইজ ফেরারা? ফেরারা কি এবং ফেরারা কোথায়? Ferrara is a city and municipality in Emilia-Romagna region in northern Italy. Ferrara is famous for its architecture, music, literature and visual art. হলো, এবার তোমাদেরকে বলি ডিউক কাকে বলে বা হু ইজ কল্ড ডিউক। A duke is a male title that can refer to a monarch or member of royalty or nobleman. Dukes are below emperors, kings, grand princes and grand dukes. And duchess ki, the wife of duke is called a duchess. খুব সহজ করে বললে বলা হয় ডিউক হলো কোনো ছোট রাষ্ট্রের সার্বভৌম শাসক। আরও বলা যায় যে ডিউক হলো অভিজাতদের সর্বোচ্চ উপাধিধারী ব্যক্তি। চলো এবার কবিতাতে যাই এবং আমি দেখো কবিতার প্রত্যেকটা লাইনের মিনিং করেছি এবং প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। অর্থাৎ কিনা দ্যাট ওয়াজ মাই লাস্ট ডাচেস, হু মিনস মাই লাস্ট ডাচেস হ্যাজ বিন পেন্টেড অন দ্য ওয়াল। অর্থাৎ ওই হলো আমার শেষতম ডাচেস যাকে আঁকা হয়েছে দেওয়ালে। অর্থাৎ কিনা তার শেষতম স্ত্রী মারা গেছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ। অর্থাৎ কিনা সি ইজ লুকিং ইন সাচ এ ওয়ে দ্যাট ইট সিমস ডাচেস ইজ অ্যালাইভ। That is, the picture of the last duchess is so beautifully painted that it looks lifelike. অর্থাৎ এখানে ক্রেডিট গোজ টু দ্য আর্টিস্ট। এখানে বলা হচ্ছে দ্য পিকচার অফ দ্য লাস্ট ডাচেস ইজ সো ওয়েল ডান দ্যাট ইট লুকস লাইফলাইক। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও। নেক্সট লাইন দেখো, আমি মনে করি এই ছবিটি একটা বিস্ময়কর ছবি বর্তমানে। এখানে আমাদের সবার মনে প্রশ্ন জাগবে, ডিউক তার স্ত্রী অর্থাৎ ডাচেসকে বলেছেন লাস্ট ডাচেস অর্থাৎ শেষতম স্ত্রী। অর্থাৎ দেয়ার ইজ এ হিন্ট দ্যাট দ্য ওমেন মে নট বি টেকেন টু বি ডিউকস ফার্স্ট ওয়াইফ। ফ্রা প্যান্ডলফ কোনো এক ইমাজিনারি আর্টিস্ট। সেই ফ্রা প্যান্ডলফের হাত একটা সমগ্র দিন ব্যস্ততার সহিত এই চিত্রটি আঁকার কাজ করেছিলেন, যার ফলস্বরূপ ওই সে দাঁড়িয়ে আছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। আপনি বসতে চাইবেন এবং ছবিটাকে ভালোভাবে দেখবেন। অর্থাৎ আমরা দেখলাম বক্তার কাছে একজন রয়েছেন, তিনি সব শুনছেন। ডিউকের এই কথাগুলি থেকে একেবারেই পরিষ্কার যে তিনি নীরব শ্রোতার ভূমিকা পালন করছেন, যা ড্রামাটিক মনোলগের একটি বৈশিষ্ট্য।
কবিতার প্রথম লাইনেই আমরা একটা ইঙ্গিত পেলাম যে বক্তা যেন তার পাশে অবস্থিত কোনো ব্যক্তিকে পিকচার গ্যালারিতে বা চিত্রশালাতে একের পর এক ছবি দেখিয়ে আসছেন এবং তার ধারাবাহিক বিবরণ দিয়ে চলেছেন, এবং এভাবে দেখতে দেখতে তিনি তার ডাচেসের ছবিটির কাছে এসে পড়েছেন এবং বলছেন, দ্যাটস মাই লাস্ট ডাচেস, এই হলো আমার শেষতম ডাচেস। অর্থাৎ হেয়ার ইট ইজ নট দ্য বিগিনিং অফ ডিউক স্পিচ, it is a continuation of his narrative that has gone before. ড্রামাটিক মনোলগের এটাই হচ্ছে একটা বৃহত্তম বৈশিষ্ট্য, সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এরপর তিনি বলছেন, I said Fra Pandolf by design, for never read strangers like you, that pictured countenance, the depth and passion of its earnest glance. এই লাইনের মিনিংটা এইরকম, এই লাইনের মিনিংটা এইরকম, আমি ইচ্ছা করেই উদ্দেশ্য প্রণোদিতভাবেই ফ্রা প্যান্ডলফের কথা তুললাম আপনার কাছে মানে এনভয়ের কাছে। এই লাইনগুলিকে যদি খুব সহজ করে লিখি তবে হবে, দেখো, I mention the name of Fra Pandolf intentionally because strangers like you can never have the chance to see or visualize the pictured countenance, that is, অর্থাৎ facial expression and the depth and passion which is coming out of the painting because of Duchess' earnest glance, a glance which has a strong and deep feeling. কিনা অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন, এখানে দেখো তিনি ইচ্ছাকৃতভাবে এই শিল্পীর নাম উল্লেখ করেছেন যাতে ওই দূত বা প্রতিনিধি বুঝতে পারেন যে এই পেন্টিংটা তৈরি করার জন্য ডিউক কোনো সাধারণ বা যেমন তেমন লো কোয়ালিটির শিল্পীকে বাছেননি, বরং তিনি বেছে নিয়েছেন ফ্রা প্যান্ডলফের মতো একজন বিখ্যাত শিল্পীকে। অর্থাৎ ভালো শিল্পী বেছে নেওয়ার মতো যে রুচিবোধ তার রয়েছে, তার জন্যই তিনি নিজেকে খুব গর্ববোধ করছেন। অর্থাৎ তিনি তার এখানে কি করছেন না, অহংকারী মানসিকতাকে তুলে ধরছেন। তিনি আরও গর্ব করলেন যে বর্তমানে এই দূতের মতো অন্যান্য স্ট্রেঞ্জার বা আগন্তুকরা এই ধরনের মহান আর্টিস্টিক ক্রিয়েশন বা শিল্প সৃষ্টির দেখার সুযোগই পায় না, কিন্তু তিনি যে আজ এই সুযোগটা পেয়েছেন তার জন্য দূত নিজেকে খুব ভাগ্যবানও ভাবতে পারেন। অর্থাৎ এক্ষেত্রেও দেখলাম ডিউক তার অহংকার বোধকেই তুলে ধরেছেন। চলো আমরা পরের অংশটা পড়ে নিই। দেখো, but to myself they turned, since none puts by the curtain I have drawn for you but I, and seemed as they would ask me if they durst, how such a glance came there, so not the first are you to turn and ask thus. এই যে অংশটুকু পড়লাম তার প্রথম দু লাইনে একটু অদ্ভুত ব্যাপার আছে। আমরা দেখছি এখানে কিছুটা অংশকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। কেন এমনটা আছে সহজ করে বলি, দেখো, আমরা যদি ব্র্যাকেটের ভেতরে থাকা ওয়ার্ডগুলো নিয়ে ব্র্যাকেটের বাইরে থাকা লাইনটার বাংলা অর্থ করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, অথবা প্রথম দুটি লাইনের সঙ্গে পরের লাইনের একসঙ্গে বাংলা মানে করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তবে আমরা অনুভব করতে পারবো এগুলোর বাংলা অর্থ করা কিংবা বোঝা দুটোই আমাদের কাছে কিন্তু কষ্টকর। এর কারণটা কি? কারণটা হলো ব্র্যাকেটের মধ্যে ওই অ্যাডিশনাল বা ইনএসেন্সিয়াল ইনফরমেশান অর্থাৎ অতিরিক্ত অথবা অপ্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে ফেলা। এখানে বলি, such a statement creates an interruption in the continuity of main argument. The style of inserting additional or inessential information to create a difficulty for the readers to understand the meaning or main argument is called parenthesis. অর্থাৎ কি না, এই ধরনের বিবরণ মেন আর্গুমেন্ট বা মেন বিষয় বোঝার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এই ধরনের রীতিকে কি বলা হয় না, প্যারেন্থেসিস। ব্রাউনিং হ্যাজ সাচ অ্যান ইরিটেটিং হ্যাবিট অফ ইনসার্টিং প্যারেন্থেসিস ইন হিজ পোয়েমস। এবার আমি দেখো ব্র্যাকেটের বাইরের অংশটা পড়ছি এবং মিনিং করছি। বাট টু মাই সেলফ দে টার্নড অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডার্স্ট। এইটুকুর মিনিং করছি। দেখো,
কিন্তু আমার দিকে তারা ঘুরতো, দাঁড়াতো এবং তাদেরকে দেখে মনে হতো তারা যদি সাহস পেত তবে আমাকে জিজ্ঞাসা করতো, হাউ সাচ এ গ্লেন্স কেম দেয়ার। কেমন করে শেষ ডাচেসের এমন দৃষ্টি ফুটে উঠল। এখন আমি ব্র্যাকেটের মধ্যে লেখা অংশটুকুর পড়ছি এবং এর বাংলা অর্থ করছি। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। এর সরলীকরণ করলে এটাই হয়, সিন্স যেহেতু নান পুটস বাই দ্য কার্টেন অর্থাৎ অন্য কেউই সরাতে পারে না পর্দাটা, আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, যে পর্দাটা আমি ঢাকিয়ে রেখেছি অর্থাৎ কভার করে রেখেছি আপনার জন্য, বাট আই, হ্যাঁ আমি ছাড়া আর কেউ পারে না। I have taken the curtain out of the painting for you now. পরে বলছেন, but I, yes, only I can remove the curtain and no other can do it. খুব সহজ করে যদি বলি, ফ্রা প্যান্ডলফকে দিয়ে তিনি ডাচেসের যে পেন্টিংটা ডিউক এঁকেছেন সেই ছবিটা তিনি কভার দিয়ে ঢেকে রেখেছেন। তিনি নিজে ছাড়া অন্য কেউ এই কভারটা সরানোর পারমিশন পায় না। কভারটা সরাতে সরাতে ডিউক দূত বা ডেলিগেটকে বলছেন কেবল তিনিই নন, অন্য যে আগন্তুকই ডাচেসের এই ছবিটা দেখেছেন তারা প্রত্যেকেই এতটাই ইমপ্রেসড হতেন যে তারা যেন তার দিকে অবাক হয়ে ঘুরে তাকাতেন। এবং ডিউক আরও বলেন, তাদেরকে দেখে এমনটা মনে হতো তারা যেন আমাকে প্রশ্ন করতে চাইছেন, হাউ সাচ এ গ্লেন্স কেম দেয়ার, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কেমন করে ডাচেসের এমন দৃষ্টি ফুটে উঠল। এই জন্য তিনি এই কথাটাই বলছেন, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস। সুতরাং এটা সরলীকরণ করলে এটাই হয়, সুতরাং আপনিই প্রথম ব্যক্তি নন যিনি আমার দিকে ঘুরে এই প্রশ্ন করতে চাইছেন। স্যার, ইট ওয়াজ নট আর হাজব্যান্ডস প্রেজেন্স অনলি called that spot of joy into the Duchess cheek. পড়ছি দেখো বাংলা বাণীটা। মহাশয় ও মশাই, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, ইহা কেবল তার স্বামীরই উপস্থিতি নয়, called that spot of joy into the Duchess's cheek, যা তার গালের উপর আনন্দের ছাপ ডেকে আনে। এটার এক্সপ্লেনেশন করলে বা সরলীকরণ করলে ঠিক এটাই হয়, অর্থাৎ স্বামীকে দেখে যেমন তিনি খুশি হতেন অন্য কোনো ব্যক্তিকে দেখে ঠিক একইভাবে খুশি হতেন। অর্থাৎ তিনি যে ডিউকের মতো পদাধিকারীর স্ত্রী সেই মর্যাদা তিনি রাখতেই পারেননি। অন্যভাবে বলা যায়, তিনি ডিউক এবং অন্য কোনো সাধারণ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাননি। আর এই ব্যাপারটি ডিউকের ইগো বা অহংকারকে আঘাত করে। দেখো পরের অংশটা দেখো, পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে হার মেন্টাল ল্যাপস ওভার মাই ল্যাডিজ রিস্ট টু মাচ। দ্যাট মিন্স, অর্থাৎ দেখো এই লাইনটুকুর সরলীকরণ করলে ঠিক এই রকম হবে, দ্যাট মিন্স perhaps at the time of painting, Fra Pandolf told the lady that her cloak, that is, her loose dress, was covering to a great portion of her wrist. In other words, he indicated that Duchess should expose or open her wrist a little more. দেখো এর মিনিংটা করলে এরকম হয়, অর্থাৎ পেন্টিং করার সময় হয়তো ডাচেসকে ফ্রা প্যান্ডলফ বলেই ফেলেছিলেন, মহাশয়া আপনার ঢিলেঢালা পোশাকখানি আপনার হাতের কবজির অনেকটাই ঢেকে ফেলেছে, একটু সরিয়ে কবজিখানি একটু উন্মুক্ত করে দিলে ভালো হয়, তাতে ছবিটা ভালো ফুটে উঠবে। আশা করি আগের অংশটুকু বুঝতে পেরেছো। এবার পরের অংশটা দেখো, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. এইটুকুর খুব সহজ করে বললে বোঝায়, এটা আমি ইংলিশে বলছি দেখো সহজ করে। In the same way, perhaps the painter also told the Duchess that she had such a soft rosy color on her throat which is faded along her neck that
it is impossible for him to portray in her picture. So in other words, the painter was actually praising the beauty and charm of the Duchess. অর্থাৎ এটা বাংলায় বললে এইভাবেই হয়, অর্থাৎ একইভাবে হয়তো ফ্রা প্যান্ডলফ ডাচেসকে বলেই ফেলেছিলেন যে তার গলাতেই এমন এক কোমল গোলাপি আভা রয়েছে যা কিনা ক্রমশ ঘাড়ের দিকে গিয়ে মিলিয়ে গেছে। তা হয়তো ছবিটা ফুটিয়ে তোলা সত্যিই কষ্টকর। অর্থাৎ অন্যভাবে বললে বলা যায় পেন্টার বা শিল্পী তার সূক্ষ্ম রূপের প্রশংসাই করলেন। পরের অংশটুকু দেখো, such stuff was curtsy, she thought, and cause enough for calling up that spot of joy. এটা সরলীকরণ করলে ঠিক ইংলিশে এইভাবেই হয়। দেখো আমি তোমাকে ইংলিশে এক্সপ্লেনেশনের মতো সরলীকরণ করে দিয়েছি, লক্ষ্য করো। That means he has told that such a matter was a curtsy on the part of the painter, but the lady took them as compliment from the painter, and so the innocent Duchess gave smile to him. অর্থাৎ কি না, অর্থাৎ তিনি বলছেন such a matter was a curtsy on the part of the painter, but the lady took them as compliment from the painter, and so the innocent Duchess gave smile to him. অর্থাৎ পেন্টিংয়ের প্রয়োজনে শিল্পী যে কথাগুলো বলেছেন তা তার কার্সি, কিন্তু ডাচেস সেগুলিকে কমপ্লিমেন্ট বা প্রশংসা ভেবে লজ্জারাঙা হাসি হাসেন। এখানে ডিউকের চরিত্রে একটা বিশেষ দিক ফুটে উঠেছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য ডিউকের মত অনুসারে বোথ দ্য পেন্টার অ্যান্ড দ্য ডাচেস শুড নট ডু দ্যাট। পেন্টার এবং ডাচেসের কারোরই এই কাজটা করা উচিত হয়নি। হোয়াট দ্য পেন্টার হ্যাড সেড, যা পেন্টার বলেছেন টু দ্য ডাচেসকে অ্যাট দ্য টাইম, ওই সময়ে, অ্যাট দ্য টাইম অফ পেন্টিং, ওই পেন্টিংয়ের ওই সময়ে, ওয়াজ ডেরোগেটরি, ছিল অপমানজনক। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে ডাচেসেস অলসো শুড হ্যাভ দ্য কার্সি, ডাচেসেরও বা ডিউকের স্ত্রীরও থাকা উচিত ছিল একটা কার্সি, অ্যান্ড সি শুড হ্যাভ প্রোটেস্ট, এবং তার বাধা দেওয়া উচিত ছিল এগেনস্ট সাচ ওয়ার্ডস, ওই ধরনের শব্দের বিরুদ্ধে, হুইচ দ্য পেন্টার হ্যাড সেট, পেন্টার যে কথাগুলো বলেছিল অ্যাবাউট হার, তার সম্পর্কে। বাট দ্য ডাচেস হ্যাড নট দিস, কিন্তু ডাচেস এটা করেননি। রাদার, বরঞ্চ সি হ্যাড এক্সপোজড হার স্মাইল, বরঞ্চ তিনি তার হাসির ঝলক দেখিয়েছিলেন। সো দ্য ডিউক মিন্ট দ্যাট, ডিউক এখানে বলতে চাইছেন যে দ্য ডাচেস হ্যাড নো সেন্স, ডাচেসের কোনো ধারণাই নেই অফ হার স্ট্যাটাস, তার স্ট্যাটাস সম্পর্কে, অ্যান্ড ডিগনিটি, এবং মর্যাদা সম্পর্কে, বিকজ এ চিপ কমপ্লিমেন্ট, কারণ একটা সস্তা কমপ্লিমেন্ট, প্রশংসা, ফ্রম এ মেয়ার পেন্টার, একটা সাধারণ পেন্টারের কাছ থেকে, সিমড টু হ্যাভ প্লিজড হার, মনে হয় তাকে খুশি করে তুলত। চলো নেক্সট অংশে যাওয়া যাক। সি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, টু সুন মেড গ্ল্যাড, টু ইজিলি ইমপ্রেসড, সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার। দেখো এবার বাংলা মানে করছি। সি হ্যাড এ হার্ট, তার এমন একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, কী করে যে বলি আপনাকে। টু সুন মেড গ্ল্যাড, খুব জলদি সব কিছুতেই খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, যে কোনো কিছুতেই খুব সহজেই আকৃষ্ট হতো। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, সে পছন্দ করে নিত যে কোনো কিছুকেই যা সে দেখত। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং তার দৃষ্টি বা চাউনি যেত সর্বত্র। তো তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তারপরের অংশটি দেখি। তারপরের অংশ দেখো। স্যার, ইট ওয়াজ অল অন মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট। দেখো এর বাংলা করলে ঠিক এরকম হয়। স্যার, ইট ওয়াজ অল অন মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। এটা মানে হলো এইরকম, মহাশয়, তার কাছে সবই সমান। সাম কস্টলি অর্নামেন্ট হুইচ আই গেভ হার টু বি ওয়ার্ন অ্যাট হার ব্রেস্ট,
বুকে পরবার জন্য আমি যদি কোনো কস্টলি গহনা বা অলংকার দিয়ে থাকি সেটাও যা। দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিম আকাশে অস্তাচলে যাওয়া সূর্যের সৌন্দর্যও তার কাছে একই রকম। শুধু তাই নয়, আরও কি বলছেন, দ্য বো অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। অর্থাৎ কি, এখানে দেখো, বো মানে শাখা, অফিসিয়াস মানে ফ্রম দ্য অফিস, অর্চার্ড মানে ফ্রুট গার্ডেন। অর্থাৎ কোনো বোকা অফিস কর্মী তার ফলের বাগান থেকে যদি কোনো চেরি ফলের ডাল ভেঙে নিয়ে আসতো তার জন্য, অথবা অথবা দ্য হোয়াইট মিউল সি রোড উইথ রাউন্ড দ্য টেরাস। অর্থাৎ যখন তিনি সাদা ঘোড়ায় চড়ে প্রাসাদ চত্বরে ঘুরে বেড়াতো সেখানেও সে একইভাবে আনন্দিত হতো। বুঝতে পারলে? অর্থাৎ দেখো, ব্যাপারটা আরেকবার সহজ করে বলে দিই। যদি কোনো বোকা অফিস কর্মী তার ফলের বাগান থেকে চেরি ফলের ডাল ভেঙে নিয়ে আসতো তার জন্য ডাচেস যেমন আনন্দ পেত, যখন তিনি সাদা ঘোড়ায় চড়ে প্রাসাদ চত্বরে ঘুরে বেড়াতো সেখানেও সে একইভাবে আনন্দিত হতো। বোঝা গেল? তারপরে চলো নেক্সট দেখো, অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাস অ্যাট লিস্ট। বাংলা করলে এমনটাই হবে, এই প্রত্যেকটাই তার কাছ থেকে সমান প্রশংসা পেত। যদি তা না হতো তবে অন্তত পক্ষে তার লজ্জায় রাঙা হাসি মুখখানি সেটাকেই প্রকাশ করতো বা সেটাই প্রমাণ করত। হলো? তারপরে দেখো, এটাকে সরল করে বললে, এর এক্সপ্লেনেশন করলে ঠিক সো ইট ইজ ক্লিয়ার দ্যাট অল দিজ আর সিম্পলি ইনটলারেবল টু দ্য ডিউক। সুতরাং এটা স্পষ্ট যে এই সমস্ত কিছুই সাধারণভাবে ডিউকের কাছে ছিল অসহ্যনীয়। সো হেয়ার উই সি দ্যাট, সুতরাং আমরা এখানে দেখি যে ডিউক ইজ স্পিকিং কন্টেম্পচুয়াসলি, ডিউক এখানে ঘৃণা ভরে বলছে, অ্যান্ড স্কর্নফুল্লি এবং ক্রোধের সহিত বলছে, অ্যাবাউট হিজ ডেড ওয়াইফ, তার মৃত স্ত্রী সম্পর্কে। বিকজ, কারণ কি না, হি কনসিডার্স হিমসেলফ, তিনি নিজেকে মনে করেন ফার সুপিরিয়র, অনেকটাই মহান, অনেকটাই উচ্চ পর্যায়ের, টু হোয়াট দ্য ডাচেস ওয়াজ, তার স্ত্রীর থেকে। হলো? বুঝতে পারলে? তারপরে চলো, তারপরের অংশ দেখো, সি থ্যাঙ্কড ম্যান, তিনি মানুষকে ধন্যবাদ জানাতেন। গুড, ভালো কথা, বেশ ভালো কথা। বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু এমনভাবে জানাতেন, আই নো নট, আমি জানি না, হাউ, কিভাবে সে পারত এটা করতে, অ্যাজ ইফ সিম র্যাঙ্কড, যেন মনে হয় তিনি একই সারিতে স্থান দিতেন, মাই গিফট অফ এ 900 years ওল্ড নেম, 900 বছরের পুরনো নাম যেটা আমার দেওয়া উপহার, তার সঙ্গে উইথ এনিবডিজ গিফট, অন্য যে কোনো মানুষের দেওয়া উপহারের সাথে। বোঝা গেল? তা এর সরলীকরণটা, হেয়ার দ্য ডিউক মেক্স ইট ক্লিয়ার দ্যাট, এখানে ডিউক এটা স্পষ্ট করছেন যে হি ডিড নট লাইক হার ওয়ে অফ থ্যাঙ্কিং পিপল, তিনি পছন্দই করতেন না তার এই মানুষকে ধন্যবাদ দেওয়ার হাবভাবকে। বিকজ, কারণ সে থ্যাঙ্কড দেম, তিনি ধন্যবাদ জানাতেন তাদেরকে, ইন সাচ এ ওয়ে, এমন এক হাবভাবে, অ্যাজ ইফ, যেন মনে হয়, সি ফাউন্ড নো ডিফারেন্স, তিনি খুঁজেই পাননি কোনো পার্থক্য, বিটুইন এ ভ্যালুয়েবল গিফট, একটা মূল্যবান গিফটের মধ্যে, হুইচ হি হ্যাড বেস্টোড আপন হার, যেটা তিনি দিয়েছেন বা ভূষিত করেছেন আপন হার তাকে, অ্যান্ড দ্য প্রেটি গিফটস, এবং সুন্দর গিফটগুলোর মধ্যে, দ্যাট, যেটা আদার পিপল গেভ হার, অন্যান্য মানুষেরা তাকে দিয়েছেন। খুব সহজ করে বলি, এখানে ডিউ বলতে চেয়েছেন যে তিনি যে উপহার দিতেন তার সঙ্গে সাধারণ মানুষের উপহারের পার্থক্য ডাচেস খুঁজেই পেতেন না। বোঝা গেল? তারপরে দেখো, দাস ডাচেস ওয়াজ টু লিবারেল উইথ হার থ্যাঙ্কস,
ডাচেস অন্য মানুষকে ধন্যবাদ জানানোর ক্ষেত্রে খুবই উদার প্রকৃতির। হাউএভার যাই হোক, দ্যাট কুড পারহ্যাপস বি টলারেটেড, এটাও সহ্য করে নেওয়া যেত। ইফ সি থ্যাঙ্কড দেম হটিলি, যদি সে তাদেরকে ধন্যবাদ জানাতো রাগান্বিতভাবে। বাট সি থ্যাঙ্কড দেম, তিনি তাদেরকে ধন্যবাদ জানাতেন উইথ স্মাইল, হাসির সহিত, উইথ জেন্টেল ওয়ার্ডস, খুব ভদ্র কথার সহিত। নট কিপিং ইন হার মাইন্ড, না মনে রাখিয়া দ্য স্ট্যাটাস অফ হার র্যাঙ্ক, তার উচ্চ স্থান সম্পর্কে। ইট ইজ টু বি নোটেড হেয়ার দ্যাট, এটা একটা লক্ষণীয় বিষয় যে এখানে ইন ইংল্যান্ড অ্যান্ড ইন সাম অফ দ্য আদার ইউরোপিয়ান কান্ট্রিজ টু বিলং টু অ্যান ওল্ড ফ্যামিলি ইজ এ মার্ক অফ গ্রেট অনার। ইংল্যান্ড ও আরও অন্যান্য কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে বহু পুরনো দিনের পরিবারের সদস্য হওয়ার বিশেষ মর্যাদার পরিচয় বহন করত। The great families of England have their genealogical tables which traces their histories far into the past. ইংল্যান্ডেও ওই রকম বংশবৃত্তান্ত সংক্রান্ত তালিকা রয়েছে যা তাদের অতীত ইতিহাস ও ঐতিহ্যকে চিহ্নিত করে। The older a family name, the more worthy of honor is it considered to be among the aristocrats. যে পরিবার যত বেশি পুরনো হতো সেই পরিবারকে তত বেশি মর্যাদাপূর্ণ এবং অভিজাত বলে মনে করা হতো। তেমনিভাবেই ডিউক খুব গর্ববোধ করতেন তার 900 বছরের পুরনো পরিবারে বিলং করার জন্য। ডাচেসকে বিয়ে করে তিনি তাকে সেই পরিবারের সদস্য বানিয়েছেন এবং তাকে ওই রকম একটি মর্যাদার বা অ্যারিস্টোক্র্যাসির গিফট তাকে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, ডাচেস সেই গিফট এবং অন্যদের দেওয়া সামান্য তুচ্ছ গিফটের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাননি। সো হোয়াট হি মিনস টু সে হেয়ার is that Duke himself belongs to an old family whose genealogical history can be traced back 900 years, and by marrying Duchess he had made her the part of that old family and thus conferred a gift of aristocracy upon her. But alas, Duchess is not worthy of this gift. নেক্সট দেখো, হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রাইফলিং, এর মানে করলে ঠিক এরকম হবে, অর্থাৎ কে মাথা নিচু করবে তার এই নগণ্য কাজগুলি যে দোষের তা বোঝাবার জন্য। অর্থাৎ দেখো, সরলীকরণ করলে এইরকমই হয়, দ্য ডিউক হ্যাজ হিয়ার অ্যাডমিটেড দ্য ফ্যাক্ট দ্যাট, ডিউক এখানে স্বীকার করে নিয়েছেন একটা ব্যাপার যে সাচ বিহেভিয়ার অন দ্য পার্ট অফ দ্য ডাচেস ইজ নাথিং বাট এ ট্রিপলিং অ্যান্ড ফুলিশ কন্ডাক্ট। ডাচেসের যে এই ধরনের আচরণগুলি তার সামান্য ভুল এবং বোকামি ছাড়া আর কিছুই নয়। সি কুড রেকটিফাই হারসেলফ ইন হার বিহেভিয়ার ইফ দ্য ডিউক টোল্ড হার টু রেকটিফাই দোজ। সেই মহিলা হয়তো ওই ভুলগুলো সংশোধন করে নিতে পারতেন, হয়তো যদি তার স্বামী তাকে সংশোধন করে নিতে বলতেন। But the Duke thought it would be a stooping for him, that is, it would be beneath his status and dignity to try to correct her. কিন্তু ডিউক ভাবতেন অন্য কথা, তিনি ভাবতেন এটা তার মর্যাদা থেকে বা স্ট্যাটাস থেকে নিচে নেমে যাওয়ার সমান যদি তাকে তিনি একথা বলতেন। বুঝতে পারলে? তবে নেক্সট অংশ দেখো, ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এমনকি যদি তুমি দক্ষ হতে কথা বলার ক্ষেত্রে, অর্থাৎ যদি তুমি বাকপটু হতে, হুইচ আই হ্যাভ নট, যা আমার নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার, তোমার মনের ইচ্ছা সম্পূর্ণভাবে পরিষ্কার করে বলে দেওয়ার ক্ষেত্রে, টু সাচ অ্যান ওয়ান, ডাচেসের ওই দোষ ত্রুটিগুলোর ব্যাপারে, অ্যান্ড সে, এবং আপনি ডাচেসকে বলতেন, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসকাস্ট মি, তোমার ওই আচরণটা অথবা ওইটা হাসিটা বা ওই রকম কিছু, ডিসকাস্ট মি, আমাকে বিরক্ত করে। হেয়ার ইউ মিস, এখানে তুমি ভুল করছো, অর
দে আর এক্সিট দ্য মার্ক, অথবা সেখানে তুমি তোমার সীমা ছাড়াচ্ছ। তারপরে দেখো, অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লেসন্ড সো, এবং যদি সে নিজেকে শুধরেও নিত, নর প্লেনলি সেট, দ্যাট মিন্স অর্থাৎ ইট উড নট বি সেট প্লেনলি, দ্যাট ইজ ইজিলি, খুব সহজেই কিন্তু সে কাজটা হতো না। হার উইটস টু ইয়ার্স ফরসুথ, অর্থাৎ ডাচেস তখন তার যুক্তি চাপাতো তোমার যুক্তির উপরে, অর্থাৎ দ্য ডাচেস অলসো উড গো অন আর্গুইং উইথ ইউ ইমিডিয়েটলি and made excuse, that means she tried to find excuse in support of her such behaviors and conduct, অর্থাৎ সে বাহানা খোঁজার চেষ্টা করত তার ওই রকম আচরণ চালিয়ে যাওয়ার জন্য। বোঝা গেল? তারপরে even then would be some stooping and I choose never to stoop, এমনকি তখনও কোনো না কোনোভাবেই আমার স্ট্যাটাস থেকে আমাকে নিচে নামতে হতো তার সঙ্গে ওই ব্যাপারে তর্ক বিতর্ক করার জন্য। অ্যান্ড আই চুজ, এবং আমি বেছে নিয়েছিলাম নেভার টু স্টুপ, কখনো মাথা ঝোঁকাবো না। অর্থাৎ এখানে দেখো, হেয়ার উই ফাইন্ড অ্যান এক্সট্রিম সেন্স অফ ইগোটিজম অ্যান্ড অ্যারিস্টোক্রেসি ইন ডিউকস ক্যারেক্টার, অর্থাৎ এখানে আমরা ডিউকের অ্যারিস্টোক্রেসি এবং চরম অহংকারকে দেখতে পেলাম। ও স্যার, সে স্মাইল্ড নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল। বাংলা অর্থ করছি, দেখো, ও স্যার, সে স্মাইল্ড নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার, ও মশাই, নিঃসন্দেহে সে হাসতো যখনই আমি তার পাশ দিয়ে যেতাম। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু কে তাকে পাশ কাটিয়ে চলে যায় ওই একই রকম হাসি না পেয়ে। অর্থাৎ কি না, সে আমাকে দেখেও যেইভাবে, আমি যখন তার পাশ দিয়ে যেতাম আমাকে দেখে সে যেইভাবে হাসতো, ঠিক অন্য কেউ পাশ দিয়ে গেলে ঠিক সেইভাবেই সে হাসি দিত। বোঝা গেল? তারপরেরটা দেখো, তারপরে তিনি আরও বলছেন, তার পরের অংশে দেখো, দিস গ্রিউ আই গেভ কমেন্টস, দিস গ্রিউ মিন্স এটা বাড়তে থাকলো, I gave commands, আমি আদেশ দিলাম, দেন অল স্মাইল স্টপড টুগেদার, তখনই সমস্ত হাসি বন্ধ হয়ে গেল একেবারের মতো। অর্থাৎ এক্সপ্লেনেশন করলে এরকমই হয়, দেখো, সাচ গেস্টার অফ কার্সি অফ দ্য ডাচেস ইনক্রিজড, এই ধরনের যে কার্সি দেখানোর ভাবভঙ্গিটা ধীরে ধীরে ডাচেসের বেড়ে গেল। দ্য ডিউক কুড নট টলারেট এনিমোর, ডিউক কিন্তু আর এটাকে সহ্য করতে পারলো না। সো হি গেভ কমান্ড, সুতরাং তিনি আদেশ দিলেন এগেন্স্ট ডাচেস, তার স্ত্রীর বিরুদ্ধে বা ডাচেসের বিরুদ্ধে। দিস কমান্ড ওয়াজ সো ক্রুয়েল, এই কমান্ডটা ছিল এতটাই নিষ্ঠুর, সো হরিবল, ছিল অনেকটাই ভয়ঙ্কর, দ্যাট যে অল দ্য স্মাইল অফ দ্য ডাচেস স্টপড ফর এভার, ডাচেসের সমস্ত হাসিটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছিল। দ্যাট মিন্স, এর মানে কি না, দ্য অ্যারোগেন্ট ডিউক, ডাম্ভিক ডিউক গেভ কমান্ড, দিয়েছিল আদেশ, টু কিল হার ওন সিম্পল হার্টেড অ্যান্ড ইনোসেন্ট ওয়াইফ, মেরে ফেলতে তার এই সুন্দর এবং নিরীহ স্ত্রীকে। বুঝতে পারলে? দেয়ার সে স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, ওই যে সে দাঁড়িয়ে আছে ঠিক যেন মনে হয় সে জীবন্ত। কি অদ্ভুত প্রকৃতির মানুষ এই ডিউক, কি জটিল তার মানসিকতা। যখন বেঁচে ছিলেন তার স্ত্রী বা তার স্ত্রী জীবিত থাকাকালীন তাকে তিনি প্রশংসা একেবারের জন্য করেননি, তাকে মেরে দেওয়ার পর তার পেন্টিংটা কেমন প্রাণবন্ত বা জীবিত বা অ্যালাইভ হয়ে উঠেছে, সে বিখ্যাত পেন্টারের শৈল্পিক দক্ষতার জন্য তা তিনি প্রশংসা করছেন এখন। বুঝতে পারলে? অর্থাৎ ডিউকের কাছে দেখো, অ্যাজ ইফ আর্ট ইজ মোর ভ্যালুয়েবল টু হিম দ্যান দ্য রিয়েল লাইফ ইটসেলফ, অর্থাৎ যেন মনে হয় জীবনের থেকে শিল্প যেন তার কাছে বেশি দামি, জীবিত শব্দটির তুলনায় ছবিতে যেন জীবন্ত কথাটা তার কাছে বেশি দামি। তাই তিনি পরে বলেছেন, দেখো পরে কি বলছেন, তারপরে তিনি কি বলছেন দেখো, উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি দয়া করে উঠবেন, উই উইল মেক দ্য কোম্পানি বিলো, দেন তবে আমরা নিচে অন্যদের সাথে দেখা করব।
এরপরে এর এক্সপ্লেনেশনটা করছি, দেখো। এর এক্সপ্লেনেশনটা করলে এইরকমই হয়, হেয়ার উই ক্যান এগেন ফিল দ্য প্রেজেন্স অফ এ প্যাসিভ লিসেনার। এখানে দেখো পুনরায় আমরা দেখতে পাচ্ছি বা অনুভব করতে পাচ্ছি একটা নিষ্ক্রিয় শ্রোতার, দ্যাট ইজ এনভয়, নিষ্ক্রিয় শ্রোতার উপস্থিতি, দ্যাট ইজ এনভয়। কে না, এনভয়ের উপস্থিতি। উই অলসো সি এ সেমলেস নেচার, আমরা আরও কি দেখতে পাচ্ছি না, একটা সেমলেস নেচার, একটা নির্লজ্জ স্বভাব। কার না, অফ দ্য ডিউকের। এখানে আমরা ডিউকের একটা নির্লজ্জ স্বভাব দেখতে পাচ্ছি। হি হ্যাজ নো রিগ্রেট, তার কোনো অনুতাপই নেই। নো কম্পাংশন, কোনো বিবেকের দংশন নেই। ফর দ্য ডেথ অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর মৃত্যুর জন্য। রাদার, বরঞ্চ কি করছে না, রাদার হি ইজ এগার, তিনি হচ্ছেন আগ্রহী, টু ম্যারি দ্য ডটার অফ অ্যানাদার কাউন্ট, বরঞ্চ তিনি আগ্রহী অন্য এক কাউন্টের মেয়েকে বিয়ে করার জন্য। সো হি ইভেন ডাজ নট হেজিটেট, সুতরাং তিনি ইতস্তত বোধ করছেন না, টু রিকোয়েস্ট দ্য ডেলিগেটকে রিকোয়েস্ট করতে, টু রাইজ আপ, উঠতে, অ্যাজ নাও, যেহেতু এখন, দে উইশ টু গো বিলো, তারা চাইছে নিচে যেতে, টু মিট দ্য আদার মেম্বার্স অফ দ্য কাউন্টস ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সঙ্গে বা সদস্যদের সঙ্গে দেখা করতে। বুঝতে পারলে? তারপরে চলো, আই রিপিট, আমি আবারও বলছি, দ্য কাউন্ট, ওই যে কাউন্ট, ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, দ্যাট মিন্স ইউর মাস্টার হু ইজ নোন ফর হিজ মিউনিফিসেন্স। দ্য কাউন্ট মানে ওই যে কাউন্ট, যিনি আপনার প্রভু বা মালিক, যিনি পরিচিত তার উদারতার জন্য, ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট, সেটাই আমার কাছে যথেষ্ট আশ্বাসের, দ্যাট যে, নো জাস্ট প্রিটেন্স অফ মাইন, যে কোনো রকম প্রত্যাশা, ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, ডাউরি বা পণ অর্থাৎ যৌতুক বা দাবি দেওয়ার জন্য প্রত্যাখ্যাত হইবে না, সেটা প্রত্যাখ্যাত হইবে না। অর্থাৎ আমি যদি কোনো ডাউরি বা পণ চেয়ে বসি, সেটা আপনার মালিক প্রত্যাখ্যান করবেন না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, অ্যাজ আই অ্যাভাউট অ্যাট স্টার্টিং, ইজ মাই অবজেক্ট। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও বা তার সুন্দরী মেয়ের সত্তাই, অ্যাজ আই অ্যাভাউট অ্যাট স্টার্টিং, যেমনটা আমি আগে প্রতিজ্ঞা করেছি বা শুরুতেই প্রতিজ্ঞা করেছি, ইজ মাই অবজেক্ট, হলো আমার একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ কি, দেখো এবার আমি এক্সপ্লেন করি ব্যাপারটা। দেখো, ডিউক যে খুব লোভী, সম্পত্তির প্রতি তার যে লোভ আছে, সেটা তিনি সোজাসুজি না বলে ইনডাইরেক্টলি বলেছেন। একবার তিনি তার দূতকে বলেছেন, তার যিনি মালিক অর্থাৎ কাউন্ট, তিনি দান করার ব্যাপারে এতটাই উদার যে তিনি সবার কাছে পরিচিত। তাই ডিউক বলে বসলেন, তিনি যদি ডাউরি বা যৌতুক বা প্রপার্টি চেয়ে বসেন, কাউন্ট না করবেন না। অন্যদিকে তিনি নিজেকে আবার সম্মানী ও নির্লোভ প্রমাণ করার জন্য এটাও বলেছেন, দো হিজ ফেয়ার ডটার সেলফ ইজ মাই অবজেক্ট, যদিও তার সুন্দরী মেয়েকে বিয়ে করাই আমার একমাত্র লক্ষ্য, যে কথা আমি আপনাকে আগেই বলেছি। অর্থাৎ কবিতাতে এই কথাগুলি কেবল এখনই বলা হচ্ছে না, আগেও বলা হয়েছে। অর্থাৎ উই ক্যান সে দিস স্পিচ অফ দ্য ডিউক ইজ continuation of something which has gone before, which is indicated here by the phrase I repeat and as I avowed at the starting. At the same time, একইভাবে ডিউকস হিপোক্রেসি, ডিউকের কপটতা, হিজ কানিংনেস, তার চাতুরতা, অ্যান্ড ডিজায়ার ফর পসেশন, এবং হচ্ছে তার সম্পত্তির প্রতি যে ইচ্ছা বা লোভ, আর রিভেল্ট হেয়ার এখানে প্রকাশিত হয়েছে। উই উইল গো টুগেদার ডাউন স্যার, না না চলুন একসাথেই নিচে যাই। অর্থাৎ এখানে ডিউক এবং কাউন্টের দূত সিঁড়ি দিয়ে নিচে যাবেন। এনভয় অর্থাৎ কাউন্টের দূত, তার কাছে বর্তমান যে সুপিরিয়র বা সম্মানীয় অর্থাৎ ডিউক, তাকে বলছেন সামনে যেতে। কিন্তু ডিউক এখানে নিজেকে বিনম্র ও ভদ্র বলে প্রমাণ করার জন্য বলছেন, না না আমরা একসাথেই নিচে যাই, চলুন। অর্থাৎ এটাকে ইংলিশে বললে ঠিক এরকমই হবে। দেখো, হেয়ার it is indicated that the duke and the envoy prepare to descend the staircase মানে সিঁড়ি, বুঝতে পারলে? the latter মানে পরের জন মানে envoy bows to let his superior step down first,
but the Duke, as a sign of gentility and modesty, proposes that they will go down together. বুঝতে পারলে? দেখো আমরা একেবারেই কবিতার শেষ অংশে পৌঁছে গেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটা সিম্বলিক ইমেজ দিয়েছেন। এখানে দেখো পড়ছি, শোনো। নোটিস, লক্ষ্য করো, নেপচুনকে দো যেন মনে হয় টেমিং এ সি হর্স, একটা সি হর্সকে কন্ট্রোল করছেন। থট এ রেয়ারিটি, যেটা আমি মনে করতাম খুবই বিরল চিত্র। হুইচ, যেই চিত্রটা ক্লজ অফ ইন্সব্রাকের কোনো এক কাল্পনিক চিত্রশিল্পী কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, আমার জন্য ব্রোঞ্জের পাথরে খোদাই করেছেন। দেখো আমি আরও বলছি, শোনো। যখন ডেলিগেট বা এনভয়কে নিয়ে ডিউক সিঁড়ি বেয়ে নিচে নামতে যাচ্ছেন, তখন ডিউকই আর একটা অন্য মূর্তির প্রতি দূতের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। মূর্তিটিতে কি দেখা যাচ্ছে না, মূর্তিতে দেখা যাচ্ছে নেপচুনকে। নেপচুন হচ্ছে গ্রিক মিথোলজিতে যাকে সমুদ্রের দেবতা বলা হয়েছে। এই নেপচুন হলো গ্রিক মিথোলজির সমুদ্রের দেবতা। সেই নেপচুন যিনি সি হর্স বা সামুদ্রিক ঘোড়া বা যাকে বলে সিন্ধু ঘটক, এটার উপর চড়ে আছেন এবং সেটাকে কন্ট্রোল করছেন। এই পুরো স্ট্যাচুটা ব্রোঞ্জ দিয়ে তৈরি। এটা একটা রেয়ার স্ট্যাচু বা দুর্লভ স্ট্যাচু, এবং এটা তৈরি কে করেছেন না, করেছেন ক্লজকে না, একজন কাল্পনিক শিল্পী বা স্কাল্পটর। তিনি কোথাকার না, তিনি ইন্সবার্গটা কোথায় না, সিচুয়েটেড ইন অস্ট্রিয়াতে অবস্থিত। এখানে একটা কবিতার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এখানে কবিতায় একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি না, সেটা হচ্ছে 1565-এ 1565 সালে দ্য ডিউক ম্যারিড দ্য ডটার অফ ফার্ডিনান্ড ফার্স্ট। ডিউক কী করেছিলেন না, ফার্ডিনান্ড ফার্স্টের যে কন্যা তাকে তিনি বিবাহ করেছিলেন। হু ওয়াজ দ্য কাউন্ট অফ টাইরল, যিনি ছিলেন টাইরলের কাউন্ট। টাইরলটা কোথায় না, যার রাজধানী ছিল ইন্সবার্গে। দ্য হুজ ক্যাপিটাল ওয়াজ ইন্সবার্গ, যার রাজধানী ছিল ইন্সবার্গ। বোঝা গেল? তারপরে দেখো এই স্ট্যাচু দেখানোর উদ্দেশ্যটা এখানে কি না, এই স্ট্যাচু দেখানোর উদ্দেশ্যটা কি না, উদ্দেশ্যটা হলো তিনি স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পছন্দ করতেন। দেখো এই লাস্ট লাইনের এক্সপ্লেনেশনটা করছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখতে থাকো। দ্য ডিউক বিলিভস ইন টেমিং ওয়াইফস, ডিউক স্ত্রীদের উপর কন্ট্রোল রাখতে বেশি পছন্দ করেন। অ্যান্ড দেয়ারফর সেই জন্য দি স্ট্যাচু হ্যাজ এ স্পেশাল অ্যাপিল ফর হিম, এই যে নেপচুনের স্ট্যাচুটা হ্যাজ এ স্পেশাল অ্যাপিল, রাখে তার কাছে একটা বিশেষ আবেদন, ফর হিম তার কাছে। সো ইট ইজ রিয়ারিটি ফর হিম, সুতরাং এটা তার কাছে খুবই বিরল। টেমিং ইজ এন আর্ট, এই যে কন্ট্রোলে রাখাটা একটা হচ্ছে কৌশল, হুইচ হি লাভস, যেটা তিনি ভালোবাসেন, টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড প্র্যাকটাইজ, এবং তিনি কৌশলভাবে প্রয়োগও করেন। এটার তিনি ভালোবাসেন এবং মূল্যায়ন করেন এবং প্রয়োগও করেন বাস্তব জীবনে। সো দিস স্ট্যাচু ইজ এ সিম্বল অফ হিজ ওন ক্যারেক্টার, সুতরাং এই স্ট্যাচুটা হচ্ছে একটা প্রতীক তার নিজের ক্যারেক্টারের, নিজের চরিত্রের। হেয়ার ইট ইজ এ ক্লিয়ার মেসেজ, এখানে একটা স্পষ্ট বার্তা আছে, টু হিজ উড বি ওয়াইফ, তার হবু স্ত্রীর কাছে, দ্যাট যে ইফ সি ক্যান নট স্যাটিসফাই দ্য অ্যারোগেন্ট অ্যান্ড পজেসিভ ডিমান্ড অফ দ্য ডিউক, যদি সে সন্তুষ্ট করতে না পারে তার হচ্ছে ডিউকের যে ডিমান্ডগুলোকে, অ্যারোগেন্ট অ্যান্ড পজেসিভ ডিমান্ডগুলোকে, ইফ সি ক্যান নট বিহেভ অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশান, যদি সে ডিউকের কথা মতো কোনো বিহেভ না করে, দেন প্রবাবলি সম্ভবত তখন দ্য সেম ফেট ইজ ওয়েটিং ফর হার, সেম ভাগ্য মানে একই রকমের ভাগ্য তার জন্য অপেক্ষা করে আছে, একই রকমের নিয়তি তার জন্য অপেক্ষা করে আছে। অ্যাজ হ্যাপেন্ড, যেমনটা ঘটেছে ইন কেস অফ হিজ লাস্ট টাচেস, তার লাস্ট টাচেসের ক্ষেত্রে, শেষ পত্নীর ক্ষেত্রে। এখানেই এই কবিতাটা শেষ করছি। আমি বইতে ছোট ছোট করে লাইন করে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি পড়িয়েছি। তোমাদের যদি পুরো বইয়ের কবিতাটার প্রয়োজন হয় আমি তার জন্য দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদের হয়েছে, ব্যাস এইটুকুই কবিতা।
ওকে, আজ তবে এখানে এইটুকুই থাক। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকবে, না হলে বুঝতে পারবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য। আমি পরে এই মাই লাস্ট ডাচেস থেকে আরও কোশ্চেন অ্যান্সার অনেক কিছুই দিতে থাকবো। ওকে, বাই।